তাদের কাছে টাকা আছে, তাদের কাছে পাওয়ার আছে, তাদের ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই, অঢেল কালো টাকার মালিক তারা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করে আসছেন দীর্ঘ 20 বছর ধরে। বাংলাদেশের একটি নিবন্ধিত ওভারসিজ আফিয়া ওভারসিজের কর্ণধর জনাব আলতাফ খানের সঙ্গে। জনাব আলতাফ খান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জনাব মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দেশবাসীকে যারা আমার এই কথা শুনছেন, দেশে এবং বিদেশে যেখান থেকে শুনছেন, তাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, আপনি একটি মামলা করেছেন সাবেক সরকারের সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সহ 103 জনের বিরুদ্ধে, বিশেষ করে মালয়েশিয়া সিন্ডিকেট। এই মালয়েশিয়া শ্রম বাজারে কিভাবে সিন্ডিকেটটা তৈরি হয়েছিল একটু যদি আমাদেরকে বলেন। বাংলাদেশে সকল দেশেই, মালয়েশিয়াই নয়, শুধু সিঙ্গাপুরে দেখেন কিছু সংখ্যক লোক কাজ করতে পারতেছে, আমাদের শ্রমিক রপ্তানি করতে পারতেছি। কুয়েত বলেন, অন্যান্য দেশেও এই সিন্ডিকেট চলে আসছে। আসলে এই সিন্ডিকেট যারা করতে চায় তাদের ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই, তাদের কাছে আছে অঢেল কালো টাকার মালিক তারা, এবং তাদের কাছে পেশি পাওয়ার আছে, তাদের কাছে অবৈধ অবৈধভাবে ক্ষমতার তাদের শক্তি প্রদর্শন করে তারা এই সিন্ডিকেটের সদস্য হওয়ার চিন্তা ভাবনা তাদের মাথায় আসছে। মালয়েশিয়া সিন্ডিকেট প্রসঙ্গে আমি আসি, আপনার কাছে বলি। 2016 সালে এই সিন্ডিকেট প্রক্রিয়াটা চালু হয়। মালয়েশিয়াতে দেখেন পৃথিবীর 15টি সোর্স কান্ট্রি থেকে তারা শ্রমিক শ্রমিক নিয়ে আসেন, পূরণকারী দেশ। তো তার মধ্যে বাংলাদেশও একটি দেশ। এখন আমার প্রশ্ন হলো, অন্যান্য দেশে তো এই প্রক্রিয়া বা এই প্রথাটা নেই, বাংলাদেশের বেলায় কেন? মালয়েশিয়া তো আমাদের বন্ধু রাষ্ট্র। তো যেহেতু মালয়েশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের অনেক শ্রমিক এখানে এদেশের উন্নয়নে অবদান রাখে। মালয়েশিয়ার ছোট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে ইন্ডাস্ট্রি পর্যন্ত, এদের ছোট যে কোনো স্থাপনা থেকে শুরু করে সর্বোচ্চ স্থাপনা, কেএলসিসি বলেন, সর্বোচ্চ টাওয়ার বলেন, সকল জায়গায় আমাদের বাংলাদেশের শ্রমিকের হাতের ছোঁয়া আছে। তো যেহেতু এদেশের উন্নয়নে আমাদের অবদান আছে, আমরা মনে করি সকল দেশের জন্য আমাদের সমান একই সুযোগ করে দেওয়া উচিত ছিল। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে কীভাবে মালয়েশিয়ার সিন্ডিকেটটা হইল, 2016 সালে AWCMS, মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি সিস্টেমের মাধ্যমে কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে বাংলাদেশের 10টি রিক্রুটিং এজেন্সি শ্রমিক পূরণ করার জন্য তারা সিলেক্ট করে। এখানে কোন প্রক্রিয়া সিলেক্ট করেছে, কিভাবে যারা এর সদস্য হয়েছেন তারা বলবেন। তাদের কাছে এই প্রশ্ন আমরা আজও খুঁজে বেড়াচ্ছি, তারা কিভাবে কোন প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় এই 10 জন শ্রমিক পূরণকারী তালিকাভুক্ত হলেন। ওই তৎকালীন সময়ে আমরা এর প্রতিবাদ করেছি, আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। সেই মামলাও মামলা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট দিয়েছিল যে ভবিষ্যতে আর কখনো এই সিন্ডিকেট প্রক্রিয়া না আসে। 2021 সালে যখন আমাদের 22 সালের জানুয়ারি বা ডিসেম্বরে সম্ভবত হবে, নতুন করে যখন আমাদের এই এমইউটা রিভিউ হয়, মাননীয় মন্ত্রী মহোদয় সাবেক, উনি যেহেতু শপথ নিয়েছেন, তো উনি তো দেশ সকল রাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে এবং দেশের স্বার্থে, আমাদের দেশের স্বার্থ রক্ষা করে সে চুক্তি আবদ্ধ হওয়া উচিত ছিল। আমাদের সকলের প্রত্যাশা এবং আন্দোলন ছিল যে মালয়েশিয়াতে যে কোনো অন্যান্য দেশ থেকে যেভাবে শ্রমিক পূরণ করে আমরা বাংলাদেশ একই প্রক্রিয়ায় শ্রমিক পূরণ করব। তো তারা আবার এমইউ রিভিউ করার মাধ্যমে উনি চুক্তির একটি শর্তের ভিতরে এখানে মালয়েশিয়াকে আমাদের বাংলাদেশ সরকার লাইসেন্স পূরণ করবেন, মালয়েশিয়ান সরকার লাইসেন্স চুজ করবেন। এই কথাটার ভিতর দিয়ে একটি বড় ফাঁকি রেখে গেছেন উনি। কারণ মালয়েশিয়ান এমপ্লয়ার লাইসেন্স চুজ করবে যারা শ্রমিক, যারা চাহিদাপত্র ইস্যু করেন। সরকার পলিসি ইমপ্লিমেন্ট করে আমরা সেটা ফলো করব। এখানে এই চুক্তিটা উনি কিসের ভিত্তিতে করলো আমরা জানি না। তো চুক্তি করার পর থেকে আমরা বাংলাদেশে এই প্রসঙ্গে আমরা সবাই মানববন্ধন করেছিলাম, সকল ধরনের প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ করার পরও যখন আমরা মালয়েশিয়ান সর্বোচ্চ পর্যায়ে মালয়েশিয়ান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম, সাক্ষাৎ করার পরে মালয়েশিয়ান তৎকালীন প্রধানমন্ত্রীও একটি অনুমতিপত্র আমাদেরকে দিয়েছিল যে বাংলাদেশে একটি ওয়ান স্টপ সেন্টার থাকবে এবং সকল লাইসেন্স কাজ করবে। যেভাবে 2006 সালে আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক পূরণ করেছিলাম, তৎকালীন সরকারের সময় সকল লাইসেন্স পার্টিসিপেট করতে পারছে, আমরা সবাই কাজ করতে পারছি। ঢাকাতে বাইরা আমাদের ওয়ান স্টপ সেন্টার, ওখান থেকে আমাদের সকল শ্রমিকের ভিসা প্রসেসিং হইতো। আমরা ওই প্রক্রিয়াটি করার জন্য আবার পুনরায় আবেদন করেছিলাম তৎকালীন সময়ে। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী যখন এই অনুমতিপত্র দেয়, আমরা এই অনুমতিপত্র নিয়ে মালয়েশিয়ান তৎকালীন শ্রমমন্ত্রীর কাছে গিয়েছিলাম। শ্রম মন্ত্রী মহোদয়
আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে ফোনে কথা বলে এই ব্যাপারে উনি একটা নির্দেশনা চেয়েছিলেন, অবজেকশন সার্টিফিকেট চেয়েছিলেন, যে উনিও এগ্রিড হয়েছিল ওই সময় যে সকল লাইসেন্স কাজ করবে, ঢাকাতে শুধু একটা ওয়ান স্টপ সেন্টার থাকবে। আমাদের বাংলাদেশের মাননীয় মন্ত্রী মহোদয় প্রাথমিকভাবে আমাদের সাথে একমত হয়েছিলেন। উনি আমাদেরকে একটি দরখাস্ত, একটা আবেদন দেওয়ার জন্য বললেন ওনার বরাবরে। তৎকালীন বর্তমান বাইরার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রিয়াজুল ইসলাম সাহেব এই আবেদনটা করেছিলেন। আবেদনের কপি আমার কাছে আছে, আপনাকে দিতে পারবো। কিন্তু দুঃখজনক বিষয়ে উনি কি কারণে এই নো অবজেকশন সার্টিফিকেটটা দিল না, এরপরে এই সিন্ডিকেট প্রক্রিয়া চালু হয়। জনাব আলতাফ খান, আপনি আপনার মামলার ভিতরে উল্লেখ করেছেন যে 25,000 কোটি টাকা এই সিন্ডিকেট বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। এটি কিভাবে সম্ভব হলো? দেখেন, আমরা যখন মালয়েশিয়া থেকে চাহিদাপত্র সংগ্রহ করি, আমার বৈধ রিক্রুটিং লাইসেন্স, মালয়েশিয়ান এমপ্লয়ার্স আমার নামে ডিমান্ড লেটার, পাওয়ার বটনি, সমস্ত চাহিদাপত্র যখন ইস্যু করে এবং তাদের এই সিস্টেমে যখন আমার এজেন্সির নামে অ্যালোকেশন করে আর শ্রমিকের যে চাহিদা যে কোটা, এই করার পরে আমরা যখন বাংলাদেশে তারা এমন একটা পদ্ধতি করেছে, তারা মালয়েশিয়ান কোম্পানি আমাকে আমার কোম্পানির নামে, মালয়েশিয়ান কোম্পানি আমার লাইসেন্সের অনুকূলে চাহিদাপত্র ইস্যু করলো। যখন আমি বাংলাদেশে গেলাম, এটা অটো রোটেশন একটা পদ্ধতিতে চালু করেছে। এই 100 যে কোনো যারা এই সিন্ডিকেটের সদস্য হয়েছেন, মানে বাংলাদেশে তো রিক্রুটিং এজেন্সি আছে 2000 এর মতো, কিন্তু মালয়েশিয়া কাজ করতে পারবে 100, এরকম একটা সিন্ডিকেট। এই যে 100 যারা সিন্ডিকেট হয়েছে, তারা বাংলাদেশে আপনি মনে করেন প্রভাবশালী ব্যক্তি, তারা হয়তো সদ্য লাইসেন্স প্রাপ্ত হয়েছেন, কোনো অভিজ্ঞতা নেই বা কোনো লোক কোথাও পাঠায় নাই, তাদের অভিজ্ঞতা শুধু, তাদের কাছে পেশি শক্তি আছে, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে পাওয়ার আছে, এটাই জানি আমরা জানি তাদের মূল যোগ্যতা। এখন আমরা যখন বাংলাদেশের চাহিদাপত্রকে এটা প্রসেস করার জন্য তাদের কাছে গিয়েছি, প্রথমেই যখন আমরা মেডিকেল করতে শ্রমিকদের মেডিকেল করার জন্য নিয়ে যাই, তারা আমাদের মেডিকেলের সময় পাসপোর্টটা নিয়ে যায়। এরপরে মেডিকেল করার পরে আমরা মেডিকেল ফি প্রদান করে মেডিকেল করলাম। মেডিকেল করার পরে মালয়েশিয়ান এমপ্লয়ার যখন এই শ্রমিকদের অনুকূলে কলিং ভিসা ইস্যু করে, যখন আমরা ই ভিসা প্রসেস করার জন্য যাই, তখন তারা আমাদেরকে এই 1.5 লক্ষ টাকা করে বা 1,60,000 টাকা, 1,50,000 মানে ওই সিন্ডিকেটকে দিতে হবে। তাদের কি পারপাস নিবে তারা? কোনো পারপাস নেই, সেই কথা আমিও জাতির কাছে, আপনার কাছে, আপনার মাধ্যমে তাদের কাছে প্রশ্ন করি যে কি জন্য আমাকে এই টাকা প্রদান করতে হবে তাকে, যেহেতু মানে ওই সিন্ডিকেটকে 1.5 লাখ টাকা করে দিতে হবে পার পাসপোর্ট। এই যে 1.5 লক্ষ টাকা করে আমরা দিয়েছি, এই 1.5 লক্ষ টাকা হিসাব করেন, বাংলাদেশ থেকে 5 লক্ষ লোক বা 4,96,000 লোক, যে লোক এখানে রপ্তানি করা হয়েছে, এবং এই লোকের অনুকূলে এই টাকাটা আমরা পেমেন্ট করেছি। আমি কিন্তু তৎকালীন সময়েও যখন তারা আমার কাছে অবৈধভাবে টাকা দাবি করে, ওই সময়ও আমি মহামান্য হাইকোর্টে বাংলাদেশে মামলা করেছিলাম। মহামান্য হাইকোর্ট আমার অ্যাপ্লিকেশন সাবমিশনে উনি সন্তুষ্ট হয়ে মহামান্য হাইকোর্ট তৎকালীন সময় রুল ইস্যু করেছিলেন। কিন্তু যখন মহামান্য হাইকোর্টে রুল ইস্যু করে, এই সিন্ডিকেটের সকল সদস্য একযোগে আমার বিপরীতে যত চাহিদাপত্র ছিল, সকল চাহিদাপত্রের এই প্রসেসিং তারা বন্ধ করে দেয় এবং আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি এবং চাপের ভিতরে রেখে এক পর্যায়ে আমি বাধ্য হয়েছি এই মামলা তখন সেই সময় প্রত্যাহার করতে। দেখেন, আমার এই আন্দোলন শুধু এখনই মামলা করার সময় না, আমি কিন্তু ওই সময়ও তৎকালীন সেই সরকারের সময় কিন্তু হাইকোর্টে মামলা করেছিলাম। এই যে প্রতি পাসপোর্টে 1.5 লক্ষ টাকা করে নিল, এতে কি পরিমাণ টাকা তারা এইখানে? আমরা বিভিন্ন, এটা তো নিঃসন্দেহে কালো টাকা। এটার সঙ্গে কি এই আপনি যাদেরকে মামলায় আসামি করেছেন তারা সবাই জড়িত? সবাই জড়িত। দেখেন, মাননীয় মন্ত্রী মহোদয় উনি যে চুক্তি করেছেন, সাবেক মন্ত্রী মহোদয়, মাননীয় সাবেক মন্ত্রী মহোদয় উনি যে চুক্তি করেছেন, এইটা আপনার কাছে আপনার মাধ্যমে ওনার কাছে প্রশ্ন, উনি কিভাবে চুক্তি আবদ্ধ হইলেন? উনি তো দেশের স্বার্থ রক্ষা করে চুক্তি করবেন, মানে কি উনিও এইটার টাকার একটা অংশ? উনি আমি প্রবাসী, ওনার সম্বন্ধীর, আপনার মাধ্যমে ওনার কাছে জানতে চাই, ওনার সম্বন্ধীর বড় ছেলে তাকে কোনো প্রক্রিয়া ছাড়া, মানে কোনো টেন্ডার ছাড়া উনি এই আমি প্রবাসী অ্যাপসটা উনি দিল এবং অ্যাপসের মাধ্যমে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে। এবং মাননীয় সচিব মহোদয়, ওনার ছেলে, আমরা জানতে পেরেছি ওনার ছেলেও একটি সিন্ডিকেটের একটি কোম্পানির এই সদস্য ছিলেন। তো এখন ইম্পেরিয়াল সে কোম্পানির নাম, এই কোম্পানির সিও ওনার ছেলে। সো ইম্পেরিয়াল ওভারসিজ আপনি অনুসন্ধান করে দেখতে পারেন। তো কিভাবে আমরা যতটুকু জানি, সার্ভিস রোলে বাংলাদেশে আছে যে কোনো সরকারি কর্মকর্তা বা তাদের কোনো পরিবারের সদস্য কেউ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ঠিকাদারি বা কোনো ব্যবসা বাণিজ্য করতে সাথে, কিন্তু ওনাদের আত্মীয়স্বজন এটা করেছে। তো আমরা তৎকালীন সময় দেখেন, আমি এই যে আমার কাছে 1.5 লক্ষ টাকা তার অতিরিক্ত চাইলো,
এই প্রসঙ্গে আমি তাদের কাছে গিয়েছিলাম। আমি সরকারের বিভিন্ন দপ্তরে সকলের সাথে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা আমাকে বলেছে আমি যদি মালয়েশিয়ার শ্রমিক রপ্তানি করতে চাই আমাকে তাদের এই প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে। আচ্ছা, তার মানে কি এই যে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়ার যে এটি হচ্ছে মূলত এটাই মূলত কারণ, এটাই বড় কারণ। দেখেন সরকার তো নির্ধারণ করে দিয়েছিলেন যে 1 লাখ টাকার কমে মালয়েশিয়া যেতে পারবে, কিন্তু একটা নজিরও নেই যে এত মানে এই 5 লাখ টাকার কমে কেউ গিয়েছে, তাই তো? রাইট। আচ্ছা, তো এটার অভিবাসন ব্যয়টা এভাবেই তৈরি হয়েছে। এখন নতুন করে মালয়েশিয়া আবার বাংলাদেশ থেকে শ্রমিক আনার একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটিও কি ওই একই সিন্ডিকেটের আওতায়? দেখেন, আমি মনে করি মালয়েশিয়ার সাথে আমাদের যে চুক্তি, এই চুক্তি রিভিউ না করা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করা উচিত। কারণ মালয়েশিয়া পৃথিবীর অন্যান্য দেশ থেকেও শ্রমিক এনে থাকেন, সকল দেশের জন্য এক নিয়ম হওয়া উচিত। দেখেন, আমি আপনার কাছে একটু ইনফরমেশন দিই। আমাদের দূতাবাসে AWCMS এর যে সিস্টেম, তাদের একটা ছোট্ট অফিস আছে আমাদের দূতাবাসের মধ্যে। দেখেন, পৃথিবীতে আপনার কোনো দেশের এরকম নজির নেই। আমি মালয়েশিয়া না, আমি পৃথিবীর কথা বললাম, একটা নজির আপনি আমাকে দেখান যে কোনো দূতাবাসের মধ্যে অন্য একটা দেশের যে কোনো কোম্পানির বা যে কোনো সরকারের একটা অফিস তাদের স্টাফ থাকবে, এ ধরনের কোনো নজির নেই। তো এই সিস্টেমের পরিবর্তন হওয়া উচিত। আমরা বাংলাদেশের রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত। নজির নেই মানে আমাদের এখানে আছে, তাই তো? আছে, আমাদের এখানে আছে, আমাদের দূতাবাসে আছে। আমাদের দূতাবাসে দেখেন AWCMS এর অফিস এখনো বিদ্যমান। এখনো সেই অফিসে তারা কিভাবে আছে, এখানে কিভাবে অফিস স্থাপন করলো, এই প্ল্যাটফর্ম কিভাবে এগ্রি হইলো, অন্য একটা দেশের কোম্পানির অফিস কিভাবে আমাদের দূতাবাসের ভিতরে থাকে। দেখ, চাহিদাপত্র তারা যদি আমাদের অ্যাসোসিয়েশন নামে চাহিদাপত্র যদি তারা আমাদের সরকারের দূতাবাসের কর্মকর্তাদের কাছে লিস্ট প্রোভাইড করে, তাহলেই ওনারা ইন্সপেকশন করতে পারেন।